অডিও কথনে সবাইকে স্বাগতম। গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রাজিয়া সুলতানা। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস অনেকেই একা। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ছি। উপন্যাসটির প্রথম 2টি পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম 2টি পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি পড়ছি 3য় পর্ব। শুরু করছি তাহলে। গতকাল সেন সাহেব চলে যাওয়া মাত্র বাইরের দরজায় চাবি দিয়ে বসার ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিয়েছিলাম। আমার মন জুড়ে ঘেন্না থিক থিক করছিল। হ্যাঁ, আমি জানি ও যা করেছে তা সজ্ঞানে করেনি। প্রায় পাগলের আচরণ নিয়ে কোনো আক্ষেপ করা বোকামি, কিন্তু কাহাতক এসব সহ্য করা যায়। গত রাত্রে আমি শোয়ার ঘরে গেলে ও আমাকে ছাড়তো না। ও যখন উঠে গেল তখন ওর চোখের দৃষ্টি থেকেই সেটা বুঝে গিয়েছিলাম। আমি যদি না রেগে যেতাম তাহলে সেন সাহেবকে বাড়ি চলে যেতে বলতে ওর বাধতো না। হয়তো ওই রাস্তার মেয়ে ছেলেটাকে দেখার পর থেকেই ওর মনে বাসনা এসেছিল। সেটাকে না নিভিয়ে ও আমাকে কিছুতেই ছেড়ে দিত না। কিন্তু অন্যদিন যা হবার হয়েছে, কাল রাত্রে আমি ওকে কিছুতেই মেনে নিতে পারতাম না। দরজা বন্ধ করার খানিক বাদে ও নিশ্চয়ই বুঝতে পেরেছিল। প্রথমে টোকা, পরে চড় ঘুষি মেরেছিল দরজার গায়ে। আমি খুলিনি। স্পষ্ট বলে দিয়েছিলাম, তুমি তোমার শোবার ঘরে শোও, আমি আজ এখানে শোবো। কেন বউ? আমার যে তোমাকে দরকার। আমার দরকার নেই, যাও, বিরক্ত করো না। একটু পরেই আবার ফিরে এসেছিল। বাইরের দরজাও তালা দেওয়া। তোমার বাইরে যাওয়ার কি দরকার? আমার খিদে পেয়েছে। ঘরে যা আছে তাই খাও। সঙ্গে সঙ্গে দুম দুম করে লাথি মারল ও দরজায়। প্রচণ্ড শব্দ হচ্ছিল। ভয় হলো হাউজিংয়ের অন্য লোকজন ছুটে আসবে, কিন্তু আমি দরজা খুলতে ভয় পেলাম। ওর এই মূর্তির সামনে দাঁড়াতে আমার সাহস হয়নি। কেউ ছুটে এলো না। এক সময় ও থেমে গেল। আমি চুপচাপ সোফায় শরীর এলিয়ে দিলাম। বাবার কথা মনে এলো। অনেকবার বলেছেন টিটাগড়ে চলে যেতে, যাইনি। গেলে কি ভালো করতাম? আমি ওকে ঘেন্না করি, কিন্তু মায়াও যে হয়। লোকে ফুর্তি করতে বাজারের মেয়ে ছেলের কাছে যায়, কিন্তু কেউ কি তাকে বিয়ে করবে বলে নিজের বউয়ের কাছে নিয়ে আসে? যে আনে তাকে কি বলা যায়? না, ওর অফিসে ওর বদলে চাকরি করতে আমি যাব না। কারণ জানি না আমার মনে ওর জন্য মায়া কতদিন থাকবে। ওই অফিসে চাকরি নেওয়া মানে সারা জীবন ওর দায়িত্ব বহন করা। যদি কখনো সরে যেতে চাই তাহলে আর পারবো না। সেন সাহেব অবশ্য তাই চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমার জেদ দেখে এই কার্ডটা দিয়ে গেলেন। সেন সাহেবের বন্ধু অরিন্দম গুহ ঠাকুরতা, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। ওর সঙ্গে সেন সাহেব কথা বলেছেন। ভদ্রলোক বলেছেন দেখা করতে। অরিন্দম গুহ ঠাকুরতার ছবি আমি দেখেছি। পরপর হিট ছবি বানিয়ে যাচ্ছিলেন ভদ্রলোক। ইদানিং ছবি করছেন না, আবার নাকি করবেন। আমি চোখ বন্ধ করলাম। উনি কি আমাকে সুযোগ দেবেন? সুযোগ পেলে আমি কি করতে পারবো? ভগবান! সারা রাত ভালো ঘুম হয়নি। ভোরবেলায় নিঃশব্দে দরজা খুলে দেখলাম বাইরে আলো জ্বলছে। শোয়ার ঘরেও। বিছানায় উপুড় হয়ে পড়ে আছে ও। একেবারে বাচ্চা ছেলের মতো দেখাচ্ছে ওকে। মানুষকে ঘুমন্ত অবস্থায় এমনিতেই অসহায় দেখায়, কিন্তু এই দৃশ্য আরও মন টানে। আমি চুপচাপ স্নান করলাম, চা বানিয়ে খেলাম, ওর জন্য খাবার করলাম। ও উঠল 8টার সময়। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, খুব রেগে গেছ? মুখ ধুয়ে এসে খেয়ে নাও। ও বাধ্য ছেলের মতো তাই করল। কি বলবো আমি? ওর আচরণে কোনো অপরাধ বোধ নেই। একটু পরে ওকে কাজ আছে বলে আমি বের হলাম। এই হাউজিংয়ের গেটে একটা টেলিফোন বুথ আছে। 2টো 1 টাকার কয়েন নিয়ে এসেছিলাম সঙ্গে। ডায়াল করে গলা পেয়ে কয়েন ফেললাম। কয়েনটা বেরিয়ে এলো নিচ দিয়ে। লাইনটা কেটে গেল। আমি অবাক। 1 টাকার কয়েন, অথচ বেরিয়ে আসছে কেন? একটা লোক দাঁড়িয়েছিল আমার পরে ফোন করবে বলে। সে বলল, নতুন কয়েন, হালকা, ওতে হবে না। পুরনো বড় কয়েন না ফেললে কাজ হবে না। দ্বিতীয় কয়েনটা সেই ধরনের। অদ্ভুত। একই অঙ্কের হলেও কাজ দেয় না। ঠিকঠাক ওজন হওয়া চাই। হ্যালো,
আমি শ্রীযুক্ত অরিন্দম গুহ ঠাকুরতার সঙ্গে কথা বলতে চাই। বলছি। বেশ ভারী গলা। নমস্কার, আমাকে মিস্টার সেন বলেছেন আপনাকে ফোন করতে। সেন? কোন সেন? ফাঁপড়ে পড়লাম। আমি সেন সাহেব বলে জানি, ওর পুরো নামটা কখনো জিজ্ঞাসা করা হয়নি। ও জানে কিনা সন্দেহ। বাধ্য হয়ে ওদের অফিসের নাম বললাম। তখন অরিন্দমবাবু বললেন, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি কি আজ দুপুরে একবার স্টুডিওতে আসতে পারবেন? স্টুডিওতে? আমি হকচকিয়ে গেলাম। আমি ইন্দ্রপুরীতে থাকবো, গেটে কাউকে বললেই দেখিয়ে দেবে। নমস্কার। লাইনটা কেটে গেল। পেছনের লোকটা আমার মুখ দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? ইন্দ্রপুরী কোথায়? অসাড়ে জিজ্ঞাসা করলাম। ইন্দ্রপুরী? ওটা একটা স্টুডিওর নাম, টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে। আমি দ্রুত চলে এলাম। এখন কি করি? জীবনে কখনো স্টুডিওতে যাইনি। একবার আমাদের হাউজিংয়ের রাস্তায় টিভি সিরিয়ালের শুটিং হয়েছিল, দেখেছি। ওকে সঙ্গে নেয়া বোকামি। আর কাকে বলবো? আশেপাশের ফ্ল্যাটের কয়েকজনের মুখ মনে পড়ল। কিন্তু ধরা যাক অরিন্দমবাবু পছন্দ করলেন না আমাকে, তাহলে হাউজিংয়ের সমস্ত লোক ব্যাপারটা জেনে যাবে। এই নিয়ে হাসি ঠাট্টা চলবে। তার চেয়ে একাই যাব। গড়িয়াহাটা থেকে টালিগঞ্জের ট্রাম পাওয়া যায়। দিনের বেলায় গেলে অসুবিধে কিসের? প্রচণ্ড উত্তেজনা নিয়ে ফিরে এলাম, কিন্তু ওকে কিছু বলতে পারলাম না। আমি যদি বাতিল হই, তাহলে সেটাও যে বলতে হবে। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রিক্সা নিয়েছিলাম। হঠাৎ আরো বেশি নার্ভাস হয়ে গেলাম। ওরকম হলে নাকের ডগায় ঘাম ফুটে ওঠে। রুমালে মুছে নিলাম। আজ সকালে ওকে জোর করে অফিসে পাঠিয়েছি। যেতে চাইছিল না, কিন্তু আমার মুখ দেখে শেষ পর্যন্ত গিয়েছে। 20টা টাকা দিতে হয়েছে সেই জন্যে। ও নাকি 10 টাকার ঝালমুড়ি খাবে। ও গেল বলে আমার পক্ষে বের হওয়া সহজ হলো, না হলে মিথ্যে কথা বলতে হতো। রিকশায় বসে শাড়িটার দিকে তাকালাম। কি পরে এখানে আসা উচিত তাই ভেবে কুল পেলাম না। শেষ পর্যন্ত এই নীল সাদা সিল্কটাই পরে ফেলেছি। কিরকম দেখাচ্ছে কে জানে। টিনের গেটের সামনে রিকশা থেমে গেল। বড় রাস্তা থেকে সরু গলিতে ঢোকার পথে ডান হাতে ছোট ছোট অফিস ঘর দেখেছি। তাদের গায়ে অদ্ভুত অদ্ভুত সব নাম লেখা। ওগুলো যারা সিনেমা তৈরি করে তাদের অফিস, সেটা অনুমান করছি। টিনের গেট পাশ কাটিয়ে ভেতরে ঢুকে দেখলাম বিরাট বাঁধানো চাতাল। দুপাশে গোডাউনের মতো বড় বড় ঘর। কিছু লোক একপাশে বেঞ্চি পেতে গল্প করছে। ওদের কাউকে সিনেমায় দেখেছি বলে মনে হলো না। আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। একজন উঠে এলো সামনে। কিছু চাইছেন দিদি? বলার ধরন ভালো লাগলো। বললাম, অরিন্দম গুহ ঠাকুরতাকে কোথায় পাবো? ও, সোজা চলে যান, একেবারে ওপাশে দাদার নাম লেখা বোর্ড দেখতে পাবেন। এই শ্যামা, গুহদা এসেছে? লোকটি চেঁচালো। উত্তর পাওয়া গেল, অনেকক্ষণ। অতএব হাঁটতে লাগলাম। একেই স্টুডিও বলে, কিন্তু কিরকম গরিব গরিব চেহারা। একেবারে শেষ প্রান্তে পৌঁছবার আগেই বোর্ডটা দেখতে পেলাম, দরজার পাশে আটকানো। হঠাৎ নার্ভাসনেস আরো বেড়ে গেল। নাকের ডগায় ঘাম মুছলাম। চলে যাব? সঙ্গে সঙ্গে খেয়াল হলো, চলে গেলে হয় আমাকে টিটাগড়ে ফিরে যেতে হবে, নয় ওর অফিসে চাকরি নিতে হবে। অবশ্য উনি আমাকে বাতিল করলে ওই দুটো পথ ছাড়া কোনো গতি নেই। দরজার সামনে আমাকে দাঁড়াতে দেখে ভেতর থেকে একটি অল্প বয়সী ছেলে উঠে এলো। বলুন। অরিন্দম গুহ ঠাকুরতা আছেন? আপনি? আমাকে উনি আসতে বলেছিলেন। ছেলেটি ঘুরে দাঁড়ালো। দাদা, এক ভদ্রমহিলা বলছেন যে ওকে আপনি আসতে বলেছিলেন, দেখা করবেন? উত্তর শোনা গেল না। ছেলেটি বলল, আসুন। ঘরে ঢুকলাম। অরিন্দমবাবু বসে আছেন টেবিলের ওপাশে, পরনে আদ্যির পাঞ্জাবি। রোগা ফর্সা প্রবীণ মানুষটি বললেন, বসুন ভাই, আপনি তো সেনের রেফারেন্স নিয়ে এসেছেন, ওর সঙ্গে আজ আমার কথা হয়েছে। আমি টেবিলের এপাশে বসলাম। ঘরের দেয়ালে অরিন্দমবাবুর তৈরি করা ছবির পোস্টার টাঙানো। উনি অল্প হাসলেন। বলুন, কি করতে পারি? আমি অভিনয় করতে চাই। কেন? এরকম প্রশ্ন আমি আশা করিনি। হঠাৎ কিরকম একটা জেদ আমাকে ভর করলো। সোজা বলে ফেললাম, যে জন্য আমার আগে হাজার হাজার মানুষ অভিনয় করতে এসেছেন।
বুঝলাম, কিন্তু তাদের আসার পেছনে কারণ ছিল। কারো নেশা ছিল, কারো অর্থের প্রয়োজন ছিল, কারো খ্যাতি যশের জন্য লোভ ছিল। আপনি কেন চাইছেন? এইসব ইচ্ছেগুলো আমার মনের মধ্যে সুপ্ত ছিল কিনা জানি না, থাকলেও কোনোদিন টের পাইনি। হঠাৎ আড়াল সরে গেলে যেমন নতুন কিছু বেরিয়ে আসে, তেমনই আমার মনে হয়েছে আমিও পারবো। কতদূর পড়েছেন? কলেজে ঢুকেই বিয়ে হয়ে গিয়েছিল, শ্বশুরবাড়িতে এসে বিয়ে পাশ করেছি। সাইকেল চালাতে পারেন? ছেলেবেলায় চেষ্টা করেছি। পারেন কিনা জানেন না। গাড়ি? না। প্লেন? কখনো উঠিনি। তাহলে অভিনয় করতে পারবো এ কথা মনে এলো কেন? কারণ আমাকে সংসারে দিনরাত অভিনয় করতে হয় বলে। গুড। স্বপন, একটু কফি বলো। ছেলেটি বেরিয়ে গেল। অরিন্দমবাবু বললেন, দেখুন, এখন নতুন ছেলে মেয়ে নিয়ে ছবি করলে প্রযোজকরা আপত্তি করেন, দর্শকও দেখতে চায় না, ফলে আমি আপনাকে কোনো আশার খবর দিতে পারছি না। তাহলে এত প্রশ্ন করলেন কেন? অরিন্দম গুহ ঠাকুরতা অদ্ভুত চোখে তাকালেন। তারপর বাঁ পাশে রাখা একটা খাতা খুলে এগিয়ে দিলেন। জায়গাটা পড়ুন। আমি দেখলাম নাটকের মতো পরপর সংলাপ লেখা। অরিন্দমবাবু বললেন, আগে জায়গাটা পড়ে নিন মনে মনে, তারপর বলুন। আমি পড়লাম। ছেলেটি বলছে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় এখনই। বাড়িতে অবিবাহিতা বোন আছে, চাকরিও পাকা নয়। মেয়েটি জবাবে বলছে, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যখন দিনের পর দিন আমাকে স্বপ্ন দেখিয়েছ, তখন এ কথা ভাবনি কেন? আমি কি একটা পুতুল যে তোমার ইচ্ছে মতো খেলবে আর খেলা শেষ হলে ছুঁড়ে ফেলে চলে যাবে? আমি তাকালাম। এসব কথা আমি কি করে বলবো? অরিন্দমবাবু বললেন, বলুন। ছেলেটির নয়, মেয়েটির সংলাপ বললেই হবে। কিভাবে বলবো? এই পরিস্থিতিতে যেভাবে বলা স্বাভাবিক। আমি চোখ বন্ধ করলাম। জীবনে কেউ আমাকে ওই পরিস্থিতিতে ফেলেনি। কোনো ছেলে আমাকে উপেক্ষা করছে আর আমি তাকে আক্রমণ করছি, এমন অভিজ্ঞতা কখনো হয়নি। তবু বললাম। এই বলার ভঙ্গিতে যে আবেগ আসবে তা বুঝিনি। অরিন্দম গুহ ঠাকুরতা বললেন, সুর আসছে কেন? সুর বাদ দিয়ে প্রতিটি শব্দ আলাদা উচ্চারণ করুন। ফিল্ম অ্যাক্টিংয়ে গাড়ি ধরার তাড়া নেই এইসব মুহূর্তে। আবার বললাম। উনি ভুল ধরলেন। এবার মুখের অভিব্যক্তি। দর্শক আমাকে দেখছে। জীবনের মা যেভাবে কাঁদে, নাটকের মা যেভাবে কাঁদে, সিনেমার মা কিন্তু সেভাবে কাঁদে না। বাড়াবাড়ি করলে দর্শকের কাছে যাত্রা মনে হতে পারে। নির্দিষ্ট সীমার মধ্যে থেকে ঠোঁট এবং চোখের অভিব্যক্তিতে জ্বালাটা ফুটিয়ে তুলতে হবে সংলাপ বলার সময়। চেষ্টা করলাম। অরিন্দমবাবু চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। আমি কি করব বুঝতে পারছিলাম না, তবে আমার মনে অদ্ভুত একটা ব্যাপার তৈরি হয়ে গেল। জীবনে যেসব শব্দ আমরা ব্যবহার করি তার খুব অল্পই বুঝে সুঝে বলি। বেশিরভাগ বলার জন্য বলা, অসাড়ে বলে যাওয়া। কিন্তু আজ ওই কটা কথা বলার সময় মনে হলো ঠিকঠাক উচ্চারণে শব্দ থেকে অন্য মানে বের হয়। এই সময় কফি এলো। স্বপন নামক ছেলেটা কফি এগিয়ে দিয়ে বলল, নিন। আমি এ সময় কফি খাই না, কিন্তু না বলি কি করে? অরিন্দমবাবু সোজা হলেন, খান। স্বপন, বলুন, হরেন কাছে পিঠে আছে? একটু আগে দেখেছিলাম, ডেকে আনবো? হ্যাঁ। স্বপন বেরিয়ে গেলে অরিন্দমবাবু জিজ্ঞাসা করলেন, বাড়িতে কে কে আছেন? আমি আর আমার স্বামী। কি করেন তিনি? সরকারি চাকরি। ওর অনুমতি আছে? তেমন হলে নিশ্চয়ই আমি এখানে আসতাম না। অরিন্দমবাবু বলেছিলেন, আমি আপনাকে একটুও এনকারেজ করছি না। আপনি মন্দ সংলাপ বলেননি, কিন্তু তার জন্য যে সুযোগ পাবেন এমন আশা না করাই ভালো। হরেন আসছে, ও আপনার ছবি তুলে রাখবে। দেখে ভালো লাগলে আর আমাদের প্রয়োজন হলে আপনি খবর পাবেন। তার মানে আমি সুযোগ নাও পেতে পারি? আমার ছবিতে কোনো ডেফিনিট প্রতিশ্রুতি দিচ্ছি না। আমার কিছুই বলার ছিল না, চুপচাপ বসে রইলাম। একটু পরে হরেনকে নিয়ে স্বপন ফিরে এলো। আমার ছবি তোলা হলো নানান দিক দিয়ে, ঘরের বাইরে সূর্যের আলোয় বাগানের মধ্যে দাঁড়িয়ে। স্বপন আমার ঠিকানা নিয়ে বলল, মনে হচ্ছে আপনার হয়ে যাবে, বাড়ি গিয়ে ঘুমন। কি করে মনে হলো? দাদা কোনো নতুন মেয়েকে এত সময় দেন না। স্বপন হাসল। নাম করলে যেন আমাকে ভুলে না যান, দেখবেন।
স্বপনের কথা একটু আলো দেখতে পেলাম, কিন্তু সেটা জোর করে দেখা। অরিন্দমবাবু তো কোনো প্রতিশ্রুতি দেননি। সেন সাহেবের বন্ধু বলে সময় দিয়েছেন। আমার মনে হলো সেন সাহেবকে বলা দরকার। আমি সংলাপ মন্দ বলিনি, একথা অরিন্দমবাবু নিজেই বলেছেন। তাই বাতিল হবার আগে তা সেন সাহেবকে জানানো দরকার। ওর অফিসের একটা টেলিফোন নম্বর আমি জানি। সেখানে চাইলে সেন সাহেবের সঙ্গে কথা বলা যাবে না? একটা পাবলিক টেলিফোন বুথে ঢুকে নাম্বার ঘোরালাম। অপারেটর ধরল। আমি তাকে বললাম সেন সাহেবের সঙ্গে কথা বলতে চাই। কোন সেন সাহেব? সৌমেন সেন। সকালবেলায় টেলিফোনে অরিন্দমবাবুর কাছে শোনা নামটা বলে ফেললাম। সৌমেন। ভাগ্যিস অরিন্দমবাবু বলেছিলেন। একটু চুপচাপ। তারপর গলা পেলাম। হ্যালো, আমি সৌমেন সেনের সঙ্গে কথা বলতে চাই। বলছি। ও, ভদ্রলোকের গলার স্বর খুব সুন্দর। বললাম, আমি একটু আগে অরিন্দম গুহ ঠাকুরতার কাছে গিয়েছিলাম। আরে, আপনি? কোত্থেকে বলছেন? টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছ থেকে। ও, কি বলল অরিন্দম? কোনো প্রতিশ্রুতি দেননি। তাই নাকি? ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। রাখলাম। আমি রিসিভার নামিয়ে রাখলাম, কারণ এরপরে যদি কথা বলতে হয় তাহলে সরাসরি অনুরোধ জানানো ছাড়া কোনো উপায় নেই। হঠাৎ নিজেকে কিরকম হ্যাংলা বলে মনে হলো, তাই কথা বলতে পারলাম না। ট্রামে চেপে ফেরার সময় চোখে পড়ছিল সিনেমার পোস্টারগুলো, একের পর এক। আমি যদি সুযোগ পাই তাহলে কি ওখানে আমার মুখও ছাপা হবে? কি জানি। বাড়িতে এসে দেখলাম দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমি তো দরজায় চাবি দিয়ে গিয়েছি, তাহলে খুলল কে? এখনো ওর অফিস থেকে ফেরার সময় হয়নি। পাশের ফ্ল্যাটে জিজ্ঞাসা করে জানলাম ও নাকি দুপুরেই ফিরে এসেছিল। আমার ফ্ল্যাটের একটা চাবি পাশের ফ্ল্যাটে রাখা থাকে, যদি হারিয়ে যায় সেই ভয়ে। ওরা খুব ভালো। সেই ডুপ্লিকেট চাবি চেয়ে নিয়ে দরজা খুলেছে। তারপর ওরা জানে না। তাহলে ও অফিসে যায়নি, অথবা গিয়ে পালিয়ে এসেছে? খুব রাগ হলো। ঠিক করলাম এ নিয়ে আমি ভাববো না। বিকেল শেষ, সন্ধে এলো, ও এলো না। হঠাৎ মনে হলো সেন সাহেব নিশ্চয়ই আসবেন। অফিসে যদি কোনো গোলমাল করে আসে তাহলে নিশ্চয়ই ওর কাছে সেটা শুনতে পাবো। আশ্চর্য, আমি যার সম্পর্কে ভাববো না বলে ঠিক করেছি তারই ভাবনা ঘুরে ফিরে আসে। নিজেকে ঠিক রাখতে চা বানালাম, বিস্কুট আর চা খেলাম। বাইরের ঘরে বসে টেপে সুমিত্রা সেনের ক্যাসেট চালালাম। সন্ধে গড়িয়ে রাত নামলো। সেন সাহেব এলেন না। ওর আসার সময় চলে যাওয়ার পর বেল বাজলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতেই একটা অচেনা লোককে দেখতে পেলাম। লোকটি বলল, আপনি এক্ষুনি পিজি হসপিটালে যান, আপনার স্বামীকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। কেন? কি হয়েছে ওর? আমি চিৎকার করে উঠলাম। আমি ঠিক বলতে পারবো না, আমাকে একজন খবরটা দিতে বলেছে। চলি। লোকটা যেন পালিয়ে গিয়ে বেঁচে গেল। কি করব? পিজি হসপিটালে কেন গেল ও? নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি পাশের ফ্ল্যাটের বেল বাজালাম। ওরা আমার সঙ্গী হলো। পিজি হসপিটালের ইমার্জেন্সিতে ওর খবর পেলাম। প্রচণ্ড আহত। কেউ কিংবা কারা মেরেছে ভয়ঙ্করভাবে। এখানে যখন আনা হয়েছিল তখন জ্ঞান ছিল না। এখন একটু নড়াচড়া করছে। হঠাৎ হঠাৎই আমার মনে হয়েছিল ও যদি মরে যায়, মরে গেলে আমি বিধবা হব। অস্বীকার করব না, মনে হয়েছিল ভগবান আমাকে সেই ভাগ্য কিছুতেই দেবেন না। জীবনে যা কখনো ভাবিনি তখন ভেবে ফেললাম, ও যদি মরে যায় তাহলে আমি বেঁচে যাই। কিন্তু শুধুই ভাবলাম, ওকে বাঁচানোর জন্য ছোটাছুটি করতেও দ্বিধা করিনি। পাগলরা বোধহয় সহজে মরে না। ও বেঁচে গেল। 3 দিন পরে সুস্থ হলো। ওকে বাড়িতে নিয়ে এলাম। পেছনে পুলিশ। তারা কারণ জানতে চাইল। ও কারণটা বলল। ফাঁড়িতে গিয়েছিল দেখা করতে। যারা ছবি দেখাবে বলে টাকা নিয়েছিল তারা ছবি নিয়ে এসেছিল। দারুণ সুন্দরী এক যুবতীর ছবি। ও পছন্দ করে দেখতে চেয়েছিল সামনাসামনি। ওরা টাকা চেয়েছিল মেয়ের বাপকে দিতে হবে বলে। ও নিজের ঘড়ি জমা দিয়েছিল ওদের কাছে। তখন ওরা হাজরা রোডে কোনো এক জায়গায় নিয়ে গিয়ে একটা মেয়েকে দূর থেকে দেখায়। ও এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলতেই মেয়েটি এমন চিৎকার শুরু করে যে পাবলিক ছুটে আসে। তারপর আর কিছু খেয়াল নেই ওর। শুনে পুলিশ মুচকি হেসে চলে যায়। এই কেস নিয়ে এগোবার দরকার মনে করেনি তারা। আমি ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। মাথায় ব্যান্ডেজ, মুখে ফোলা জায়গাগুলোয় কালশিটের দাগ।
তবুও ও শিশুর মতো হাসল। হেসে বলল, জানো, আমি না কিছুই বুঝতে পারি না। মানুষের উপকার করতে গেলে সবাই এত ভুল বোঝে কেন? তোমার কি এতে শিক্ষা হয়েছে? ও উত্তর দিল না। সেই সন্ধেবেলা সেন সাহেব এলেন। ওর চেহারা দেখে জানতে চাইলেন কি হয়েছে। বলতে গিয়ে মনে হলো এ আমার লজ্জা। হাসলাম। আর বলবেন না, রাস্তায় গিয়ে আবার কাদের সঙ্গে ঝগড়াঝাটি করে মার খেয়েছে। সেন সাহেব বললেন, এ তো ভালো কথা নয়। ও চুপচাপ বসেছিল। শোনা মাত্র উঠে গেল পাশের ঘরে। বুঝিয়ে দিল ভালো লাগছে না। সেন সাহেবের কলমের খোঁচায় যে চাকরি চলে যেতে পারে, এই বোধ যে মানুষের নেই, তাকে কোনো কিছুই বোঝানো সম্ভব নয়। আমি বললাম, একটু হালকা করার জন্যই বললাম। অনেকদিন আসেননি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ও আমাকে পছন্দ করছে না। একদম ঠিক নয়, ওর মাথা সব সময় কাজ করে না। সেন সাহেব সহজ হলেন। আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। আমি এলাম আপনাকে খবর দিতে। অরিন্দম বলেছিল ওই লোক পাঠাবে, আমি তাকে নিষেধ করলাম। ভালো খবরটা আমিই দিয়ে আসি। আজ ৮টার সময় আমি অরিন্দমকে ক্লাবে ডেকেছি ডিনারের জন্য। ভালো খবর? আপনি নির্বাচিত হয়েছেন ওর আগামী ছবির জন্য। সত্যি? মনে হলো আমি নেই। এত আনন্দ কখনো আমি পাইনি জীবনে। হ্যাঁ, তবে কি চরিত্র কি করতে হবে তা আমি জানি না। ও নিশ্চয়ই যোগাযোগ করবে। আমি দুহাতে মুখ ঢাকলাম। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। সেন সাহেব বললেন, ভেবেছিলাম আজ ক্লাবে আপনাদের দুজনকেই যেতে বলবো। ভালো খবরটা সবাই মিলে এনজয় করব। কিন্তু ওর যা অবস্থা। মুখ থেকে হাত সরালাম। আমি যেতে পারি। আপনি? হ্যাঁ। আমি একা গেলে আপনার আপত্তি আছে? আপনারা দুজনে গেলে ব্যাপারটা শোভন হতো। আমি যখন কাজ করতে বের হব তখন তো কেউ আমার সঙ্গে যাবে না। তাছাড়াও আহত না হলেও আমি ওকে নিয়ে যেতাম না। কোনো ভদ্র পরিবেশে ওকে নিয়ে যাওয়া মানে পরিবেশটাকে নষ্ট করা। অবশ্য আপনি যদি আমাকে একা নিয়ে যেতে সংকোচ বোধ করেন, তাহলে নিশ্চয়ই যাব না। এ কথা কেন বলছেন? সেন সাহেব প্রতিবাদ করলেন। সন্ধ্যের পর এ বাড়িতে এসে কথা বলা এক ব্যাপার, আর সঙ্গে নিয়ে ক্লাবে ৫ জনের কাছে যাওয়া অন্য ব্যাপার। আপনার স্ত্রী আপত্তি করতে পারেন। সেন সাহেব হেসে উঠলেন। আপনি একটু বেশি চিন্তা করছেন। তৈরি হয়ে নিন। আমি কেন ওভাবে কথা বলেছি, কেন যেতে আগ্রহী হয়েছি, তা নিয়ে পরেও অনেক ভেবেছি। শুধু স্বামীর ওপর অথবা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভই কি তার কারণ? আমার নিজের স্বাদ আহ্লাদ অপূর্ণ থেকে যাওয়াও কি কারণ নয়? আর এই চাওয়ার পেছনে সেন সাহেবেরও ভূমিকা ছিল। মানুষটার কথাবার্তা, ব্যবহার আমাকে অতদিনে ওর সম্পর্কে নিশ্চিন্ত করেছিল। মনে হয়েছিল উনি আমার ক্ষতি করতে পারেন না। নিপাট সাজলাম। স্টুডিওতে গিয়েছিলাম যেভাবে, তার থেকে নিজেকে অনেক সুন্দর দেখাচ্ছিল। ও শুয়েছিল খাটে। চুপচাপ আমাকে দেখছিল। সাজ হয়ে গেলে ওকে বললাম, আমি সেন সাহেবের সঙ্গে বেরোচ্ছি, কাজ আছে। আমি আজ চিকেন বিরিয়ানি খাবো। অদ্ভুত গলায় বলল ও। আশ্চর্য, আমি এখন ওটা কোথায় পাবো? তাহলে তোমার যাওয়া চলবে না। চলবে না বললেই হলো? আমার কাজ আছে যে। তাহলে কিনে এনো। শেষ পর্যন্ত সম্মতি দিতে হলো। বাচ্চাদের ভোলানোর মতো হলো ব্যাপারটা। ডুপ্লিকেট চাবি নিয়ে সেন সাহেবের সঙ্গে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামবার সময় মনে হলো আমি ঠিক লোকের সঙ্গেই হাঁটছি। ওর সঙ্গে হাঁটলে কখনোই এমন মনে হতো না। আমাদের হাউজিংয়ের লোকজন দৃশ্যটা দেখল। কে কি ভাবলো আমি কেয়ার করি না। সেন সাহেব দরজা খুলে দিলেন। এই গাড়িটায় প্রথম দিন বসেছিলাম পেছনের সিটে, আজ ওর পাশে। সেন সাহেব টেপ চালালেন। খুব নিচু গলায় বাজছে, তোমার আমার এই বিরহের অন্তরালে। আমি হাসলাম। উনি জিজ্ঞাসা করলেন, হাসলেন যে? এই গান? আপনি উঠবেন জানলে ক্যাসেটটা এগিয়ে রাখতাম। গাড়ি চলল। উনি কথা বলছিলেন না। একটার পর একটা গান বেজে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার খারাপ লাগছে? মোটেই নয়। কথা বলছেন না যে? হয়তো আমাকে আপনার ক্লাবে মানাবে না। উল্টোটা হবে বলে আশঙ্কা করছি। অনেকের চোখ পড়বে আপনার উপর। পড়লই বা। তা তো বলবেনই। মানুষ ওপরে উঠার পর সিঁড়িটার কথা ভুলে যায়। কি করে মনে হলো আমিও তাই করব? মনে হলো।
দেখুন, বোঝেন কিনা জানি না, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি এই বিশ্বাস করাটা আপনাকে খুবই বিব্রত করে। আপনার পদমর্যাদা, অর্থ, বয়স এর কোনোটার যোগ্যই আমি নই। আমাদের মধ্যে কোনো সম্পর্কই তৈরি হতে পারে না। আমার স্বামী আপনার অনেক নিচের তলার মানুষ। কিন্তু বিশ্বাস করতে আপনিই আমাকে উদ্বুদ্ধ করেছেন। নইলে আমি সাহসই পেতাম না। আমি একটানা বলে গেলাম। উনি একটাও কথা বললেন না। গাড়ি পার্ক করে বললেন, "আমরা এসে গেছি।" সেন সাহেবের সঙ্গে যখন গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম, তখন ক্লাব বেশ জমজমাট। কলকাতার ওপরতলার কিছু মানুষ এই নৈশ আড্ডায় মশগুল। তাদের বেশবাস, হাবভাবের সঙ্গে আমি একটুও পরিচিত নই। কিন্তু সেটা বুঝতে না দিতে সচেষ্ট ছিলাম। বাগানের একটা টেবিলের দিকে যেতে যেতে সেন সাহেব বললেন, "ওই তো, ওরা আগেই এসে গিয়েছে।" দেখলাম অরিন্দম গুহ ঠাকুরতা এবং আরেকজন ভদ্রলোক বসে আছেন। চেয়ারে বসার পর ওরা কথা শুরু করলেন। লক্ষ্য করলাম ওদের আলোচনার বিষয় আমার জ্ঞানের বাইরে। বেয়ারা এলো। সেন সাহেব বললেন, "অরিন্দম, তোমার সঙ্গে আলাপ আছে এর। তোমার প্রডিউসারের সঙ্গে পরিচয় করিয়ে দাও।" তারপর বেয়ারাকে বললেন, "আমার জন্য সিঙ্গল আর এর জন্য জলজিরা।" অরিন্দম গুহ ঠাকুরতা আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, "সেন ওকে আমার কাছে পাঠিয়েছিলেন। যদি ক্লিক করেন তাহলে ধন্যবাদ সেনের প্রাপ্য।" প্রডিউসার বাঙালি, মোটা চেহারা, চোখের তলা কমলা লেবুর কোয়ার মতো ফোলা। বললেন, "আমি নতুন শিল্পী নিয়ে কাজ করতে চাই না। বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়। দর্শকও নিতে চায় না। হোর্ডিংয়ের নাম দেখে পাবলিক আর হলে ঢোকে না। কিন্তু ছবিটা করবেন অরিন্দম বাবু। ওর নিজস্ব পুল আছে। উনি চাইছেন বলে আমি আপত্তি করছি না।" এর জবাবে আমি কি বলবো? শুধু অরিন্দম বাবুর দিকে তাকালাম। অরিন্দম বাবু বললেন, "সামনের 10 তারিখ থেকে আমি শুটিং শুরু করব। তার আগে আপনাকে দরকার হবে। রিহার্সাল, পোশাকের মাপ এইসবের জন্যে। আমার প্রোডাকশন ম্যানেজার আপনার সঙ্গে যোগাযোগ করবে।" প্রডিউসার বললেন, "টাকা পয়সার ব্যাপারটা পরিষ্কার করে নিন।" অরিন্দমবাবু বললেন, "ওটা আপনার ব্যাপার। তবে নতুন বলে একেবারে বঞ্চিত করবেন না।" আমি আর কি বলবো? বেয়ারা ট্রেতে করে পানীয় নিয়ে এলো। আমার জন্য সেন সাহেব জলজিরা বলেছেন বলে ভালো লেগেছে। বাকিরা মদ্যপান করছে। এতে আমার অস্বস্তি হচ্ছে না। প্রডিউসার বললেন, "আপনি জলজিরা খাচ্ছেন? একটা ব্লাডি মেরি খেলে ভালো হতো।" আমি বললাম, "থাক।" উনি যেটা খেতে বললেন সেটা কি জিনিস আমি জানি না। ওরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমি জলজিরা খেতে খেতে চারপাশে তাকালাম। এত সুন্দর বাগান এবং সুবেশ মানুষের আনাগোনা ঠিক সিনেমার মতো মনে হলো। আমার খেয়াল হলো প্রডিউসার মাঝে মাঝে আমাকে লক্ষ্য করছেন। ভদ্রলোক চাননি আমাকে নিতে, কারণ আমি নতুন। অরিন্দম বাবুর জন্য মেনে নিয়েছেন। কিন্তু কোন চরিত্রে? সহনায়িকা না ভ্যাম্প? একেবারে মুখ দেখানোর চরিত্র হলে নিশ্চয়ই ওসব কথা বলতেন না। হঠাৎ প্রডিউসার বললেন, "আপনি নিশ্চয়ই বোর ফিল করছেন।" "না, না তো," আমি বললাম। "আমরা কথা বলছি, আপনি চুপচাপ। আপনাদের আলোচনা শুনতে খারাপ লাগছে না।" "হুম, আপনি তো বিবাহিতা?" "হ্যাঁ।" ধক করে উঠল বুকের ভেতরটা। "উনি কি খুব ব্যস্ত? আসতে পারলেন না?" জবাবটা সেন সাহেব দিলেন, "ভদ্রলোক অসুস্থ।" "আচ্ছা।" প্রডিউসার চুপ করে গেলেন। হঠাৎ একটা নারী কণ্ঠ শোনা গেল, "হাই!" তাকিয়ে দেখলাম দুরন্ত সেজে বাংলা ছবির এক নায়িকা প্রায় নাচের ভঙ্গিতে এগিয়ে আসছেন। তার পরনে যদিও শাড়ি জাতীয় পোশাক আছে, কিন্তু সেটা শরীর আড়াল করার বদলে রহস্যময়ভাবে প্রকাশ করতে সাহায্য করছে। অত সংক্ষিপ্ত অন্তর্বাস সিনেমাতেও দেখা যায় না। লম্বা সুন্দরী মধ্যবয়সিনী এগিয়ে এসে অরিন্দমবাবুর পাশে দাঁড়িয়ে হাসলেন। "কি ভালো! আপনার সঙ্গে দেখা করব ভাবছিলাম, হয়ে গেল। আমি বাদ? বুঝলাম না।" "আহা, নতুন ছবিতে আমি থাকব না?" অরিন্দমবাবু বললেন। "তেমন চরিত্র তো নেই।" সঙ্গে সঙ্গে নায়িকা প্রডিউসারের কাঁধে হাত রাখলেন। "তুমি একটু আমার হয়ে বলো।" প্রডিউসার মাথা নাড়লেন। "আমি তো ইন্টারফেয়ার করি না।" নায়িকা এবার আমার দিকে তাকালেন। তার চোখে মুখে অদ্ভুত ভাব খেলে গেল। প্রডিউসারের কানের কাছে মুখ নামিয়ে কিছু বলে খিলখিল করে হেসে উঠলেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কারো উদ্দেশ্যে হাত নাড়ালেন। "যাচ্ছি।" তিনি যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন। আমার মনে হলো যেন একটা দমকা হাওয়া এসে সব এলোমেলো করে দিয়ে গেল।
অথচ ওরা কেউ ওকে নিয়ে একটাও কথা বললেন না। মদ্যপানের পর খাওয়া এলো, সুস্বাদু চমৎকার খাওয়া। আমার ওর কথা মনে পড়ছিল। একটা চিকেন বিরিয়ানি নিয়ে যেতে হবে। কোথায় পাবো? সেন সাহেবকে না বললে উপায় নেই। এই সময় প্রডিউসার জিজ্ঞাসা করলেন, মিস্টার সেন, আপনি কি ওকে লিফট দেবেন? সেন সাহেব বললেন, আমি যখন ওকে নিয়ে এসেছি তখন সেটাই তো আমার কর্তব্য। প্রডিউসার কিছু বললেন না আর। আমরা একসঙ্গে বাইরে বের হলাম। অরিন্দমবাবু বললেন, আপনাকে কয়েকটা কথা বলি। এখন থেকে নিজের যত্ন করবেন, শরীর যেন খারাপ না হয়। রোজ সকালে উঠে রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ জোরে জোরে পড়বেন। নিজের মনটাকে তৈরি করবেন বড় কাজের জন্যে। মনে রাখবেন, আপনার কিছু হলে ছবির সর্বনাশ হয়ে যাবে। গুড নাইট। ওরা চলে গেলে গাড়িতে ওঠার আগে সেন সাহেবকে প্রণাম করলাম। উনি জিজ্ঞাসা করলেন, এটা কি হলো? আপনি না হলে? থেমে গেলাম। পাগল, ওঠো। এই প্রথম উনি আমাকে তুমি বললেন। আমার ভালো লাগলো। একটু আগে নায়িকা অরিন্দমবাবুকে আপনি বলে যে গলায় প্রডিউসারকে তুমি বলেছিল তা কানে বেজেছিল। তার সঙ্গে এর 1000 মাইল তফাৎ। উনি চুপচাপ গাড়ি চালাচ্ছিলেন। মনে পড়তে ঘড়ি দেখলাম, এখন রাত 11:15। সর্বনাশ! এত রাত পর্যন্ত কখনো বাইরে থাকিনি। তারপরেই খেয়াল হলো বিরিয়ানির কথা। এখন কোনো দোকান খোলা নেই। কি নিয়ে ফিরব? সেন সাহেব বললেন, রাত হয়ে গেছে বলে অসুবিধা হবে? হ্যাঁ, একটু। তাছাড়া ও চিকেন বিরিয়ানি নিয়ে যেতে বলেছিল। উনি ব্রেক কষলেন। তারপর গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে চললেন। তখনও যে পার্ক সার্কাসের দোকান খোলা থাকবে আমি ভাবিনি। উনি গাড়ি দাঁড় করিয়ে দোকানে ঢুকলেন। কলকাতার রাস্তা একদম ফাঁকা। একা গাড়িতে বসে থাকতে অস্বস্তি হচ্ছিল। হঠাৎ একটা লোক জানালার পাশে এসে দাঁড়ালো। ম্যাডাম, বেলফুলের মালা নিন, টাটকা। লোকটার হাতে লাঠিতে ঝোলানো এক গাদা বেলফুলের মালা। আমি মাথা নেড়ে না বললাম। লোকটা নাছোড়বান্দা। আপনি নিন ম্যাডাম, চুলে জড়িয়ে রাখুন, সাহেব দেখবেন খুব খুশি হবেন। লোকটা কি সেন সাহেবকে আমার স্বামী ভাবছে? বেশ কড়া গলায় চলে যেতে বললাম। দেখলাম প্যাকেট হাতে সেন সাহেব ফিরে আসছেন। লোকটা তখনও দাঁড়িয়ে। আমি কাজ তুলে দিলাম। গাড়িতে উঠে সেন সাহেব বললেন, কি বলেছ? কিছু না। গাড়ি চলল। হঠাৎ মনে হলো এই লোকটা যে ভুল করলো, আজ ক্লাবে নিশ্চয়ই সেই একই ভুল অনেকে করেছে। অথচ সেন সাহেব আমার চেয়ে বয়সে অনেক বড়। দুজনের মানাবারও কথা নয়। তাহলে ভুলটা করে কি করে? গাড়ি চালাতে চালাতে সেন সাহেব বললেন, তোমাকে একটা কথা বলি। অরিন্দম খুব সজ্জন মানুষ, কিন্তু ফিল্ম ওয়ার্ল্ডে ও ব্যতিক্রম। আজ যে নায়িকাকে তুমি দেখলে, এরাই এখানকার পুরুষদের লোভী হতে সাহায্য করে। এদের দেখেই পুরুষ মনে করে মেয়েরা খুব সহজলভ্য। তুমি যদি ইচ্ছে করো তাহলে এদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে। কায়দাটা তোমাকে শিখে নিতে হবে। আর যদি সে ইচ্ছে না হয় তাহলে চিরকালের জন্য তলিয়ে যেতে যেমন 2 মিনিট লাগবে না, তেমনি ভেসে উঠতেও পারো। আপনি তো আছেন। তোমার শুরুটা আমি করে দিলাম। এবার তোমাকেই হাঁটতে হবে একা। তখন যদি তোমার সঙ্গে থাকি তাহলে লোকে গল্প তৈরি করবে। তোমারও দুর্নাম হবে। হোক। না, তার ফলে তুমি কাজ পাবে না। কাজ পাবো না কেন? আগেই বলেছি, সবাই অরিন্দম নয়। আমি থাকলে অনেকে ভাববে তাদের ইচ্ছা পূর্ণ হবে না, তাই তোমাকে নেবে না। তাছাড়া আমার পক্ষেও সব কাজ ফেলে তোমার সঙ্গে লেগে থাকা সম্ভব নয়। আসলে আপনিও বদনামের ভয় করছেন। অস্বীকার করব না। যা সত্যি তার জন্য আমি সোজা হয়ে দাঁড়াতে পারি, কিন্তু যা সত্যি নয় তার সমস্যাকে মাথা পেতে নেব কেন? তাহলে আপনি আসেন কেন? আমার এই উপকার করছেনই বা কেন? হঠাৎ গাড়ি দাঁড় করালেন সেন সাহেব। এখন আমাদের কাছাকাছি কেউ নেই। রাস্তা একদম ফাঁকা। সেন সাহেব আমার দিকে ঘুরে বললেন, যদি বলি আমার মধ্যে একটা লোভ কাজ করে তোমার সম্পর্কে, তোমাকে এখন জোর করে চুমু খেতে চাইছে সেই লোভটা, তাহলে তুমি কি করবে? উত্তর দাও। আপনি তাহলে এই জন্যে আমাদের বাড়িতে আসতেন? যদি বলি হ্যাঁ, ঠিক তাই। আমার একটুও ভয় হলো না। বললাম, বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না? আপনি জোর করে ওসব করতে পারেন না। কেন পারি না?
কারণ আমি আপনাকে বিশ্বাস করি। আজ পর্যন্ত আপনি ছাড়া জীবনে কোনো মানুষকে পাইনি যার উপর ভরসা করা যায়। উনি সোজা হয়ে বসলেন। গাড়ি চলল। হাউজিংয়ের গেটের সামনে গাড়ি থামিয়ে বললেন, "তোমাকে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত। তোমার আপত্তি আছে?" "আমি একাই যাচ্ছি। যদি এটা রাত ৯টা হতো আপনাকে সঙ্গে যেতে বলতাম। আমি চাই না কেউ আপনাকে খারাপ ভাবুক।" প্যাকেটটা নিয়ে গাড়ি থেকে নামলাম। "আপনি কবে আসবেন?" উনি আমার মুখের দিকে তাকালেন। তারপর বললেন, "আর না এসে পারব না।" আমি আর দাঁড়ালাম না। দ্রুত ভেতরে ঢুকলাম। কেউ বাইরে নেই। সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে বেল বাজালাম। বুকের ভেতর হৃৎপিণ্ডটা শব্দ করছে সোচ্চারে। দ্বিতীয়বার বেল বাজানোর পর দরজা খুলল। ও দাঁড়িয়ে আছে। পরনে শুধু খাটো প্যান্ট। বীভৎস লাগলো এখন। ভেতরে ঢুকে খাবারের টেবিলের উপর প্যাকেটটা রেখে সোজা শোয়ার ঘরে চলে এলাম। ঘড়ি খুলতে খুলতে দেখলাম ও চেয়ারে বসে প্যাকেট খুলে হাত দিয়ে গোগ্রাসে খেতে শুরু করেছে। কিরকম পাগল লাগলো ভঙ্গিটা। এই ঘর, ওই মানুষটার সঙ্গে একটু আগে দেখে আসা জীবনের কোনো মিল নেই। মনে হলো এতদিন একটা জন্তুর মতো আমি বাস করছি। ম্যাক্সিটা পরা মাত্র ও ঘরে ঢুকলো। খেয়ে হাত মুখ ধুয়েছে কিনা জানি না, কিন্তু ওর চোখ দেখে আমি ভয় পেলাম। বললাম, "দেরি হয়ে গেল।" ও কোনো কথা না বলে প্যান্টটা খুলে ফেলল। আমি চিৎকার করলাম, "কি করছো? পরো ওটা!" সম্পূর্ণ উলঙ্গ একটা লোক অথবা জন্তু আমার দিকে এগিয়ে এলো। ইদানিং ওষুধ খেয়ে খেয়ে দুর্বল হয়েছে বলে নিজের শক্তির উপর ভরসা ছিল আমার। কিন্তু ও যখন আমাকে জড়িয়ে ধরে ম্যাক্সি খোলবার চেষ্টা করলো, তখন বুঝলাম আমি পারবো না ওর সঙ্গে। কিন্তু চেষ্টা করলাম। আমার ম্যাক্সি ছিঁড়ল। আমি এক ঝটকায় ওকে সরিয়ে উঠে দাঁড়ালাম। ও ঝাঁপিয়ে পড়ল আমার উপর। সেই ধাক্কায় আমি উল্টে পড়লাম। আলমারির কোণায় আমার মাথা ঠুকে গেল। মুহূর্তে অন্ধকার ছড়িয়ে পড়ল চারপাশে। আমার জ্ঞান ছিল না। যখন জ্ঞান এলো সর্বাঙ্গে তখন ব্যথা। চোখে দেখতে পাচ্ছি না। সমস্ত মুখে আঠার মতো কোনো বস্তু ছড়ানো। ঘরে আলো জ্বলছে। মাথাটায় তীব্র যন্ত্রণা। উঠে বসলাম। আমার শরীরে পোশাক নেই। আলমারির আয়নায় নিজেকে দেখে চিৎকার করে উঠলাম। আমার সমস্ত মুখে প্রায় শুকিয়ে আসা কালো রক্ত ছড়ানো। চোখ দুটো ফুলে ছোট হয়ে গেছে। বীভৎস এক ডাইনির মতো দেখতে লাগলো নিজেকে। আমার হাত, গলা, গালে যন্ত্রণা টের পেলাম। কোনো মতে আরেকটা ম্যাক্সিতে নিজেকে ঢেকে টলতে টলতে ডাইনিং স্পেসে গেলাম। ও নেই। সব ঘরের আলো জ্বলছে। দরজা খোলা। কোনো মতে পাশের ফ্ল্যাটের বেল টিপে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার মাথায় সেলাই করতে হয়েছিল। শরীর থেকে যে রক্ত বেরিয়েছে তার কারণে নতুন রক্ত দিতে হয়েছে। এসব কথা জেনেছিলাম পরে। হাসপাতালের কেবিনে শুয়ে আমি ফ্যাল করে তাকিয়েছিলাম। একটু আগে নার্সের কাছে জেনেছি আমার আর প্রাণ যাওয়ার ভয় নেই। পাশের ফ্ল্যাটের মহিলা এবং তার স্বামী রোজ দেখতে আসেন। আর আসেন এক ভদ্রলোক। রোজ দুবার। তিনি যে সেন সাহেব তা বুঝতে পারলাম। পুলিশ নাকি আমার জ্ঞান ফিরলে প্রশ্ন করতে আসবে। এসব শুনে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলে দেখলাম সেন সাহেব বিছানার পাশে টুলে বসে আছেন। আমি ওকে দেখা মাত্রই সংকুচিত হলাম। উনি জিজ্ঞাসা করলেন, "কিরকম লাগছে?" আমি মাথা নাড়লাম। "খুব কষ্ট হচ্ছে। ২-৩ দিন, তারপর সব ঠিক হয়ে যাবে।" সেন সাহেব বললেন, "আপসেট হয়ো না।" আমার কি হয়েছে? কিছুই না, অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেমন হয়। যেমন হয় মানে? সেন সাহেব কিছু বললেন না। বিছানায় পড়ে থাকা আমার হাতে এক মুহূর্তের জন্য হাতটা রাখলেন। তারপর সোজা হয়ে বসে বললেন, "পুলিশ তোমাকে জিজ্ঞাসা করতে আসবে। তুমি কি বলবে সেটা তুমিই ঠিক করে নাও।" "ও কোথায়?" "বাড়িতেই আছে বলে শুনেছি, আমি যাইনি।" সেন সাহেব উঠে দাঁড়ালেন। "আপনি যাচ্ছেন?" আমি খুব অসহায় বোধ করলাম। "হ্যাঁ, আবার আসবো। চিন্তা করো না, ঘুমোবার চেষ্টা করো।" "আমার কি হবে?" সেন সাহেব আমার মাথায় হাত বোলালেন। "সব ঠিক হয়ে যাবে।" উনি চলে যাওয়ার পর নার্স এলেন। থানা থেকেই জানিয়েছে পুলিশ আমাকে জিজ্ঞাসা করতে আসবে। ভদ্রমহিলা বলে ফেললেন, "আপনার সাহস আছে ভাই? কি করে পাগলের সঙ্গে ঘর করেন?
যদি মেরে ফেলতো? আপনি কি করে জানলেন পাগল? আপনার প্রতিবেশী বলেছে ভর্তি করার সময়। নার্স বললেন, কিন্তু যেভাবে আপনাকে রেপ করেছে তাতে পাগল বলে তো মনে হয় না। রেপ? ও আমাকে রেপ করেছে? আশ্চর্য! আমি কোনো কিছুই মনে করতে পারছি না। নার্স বললেন, আপনার মুখের চেহারা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। তার মানে? মুখটাকে তো আস্ত রাখেনি। তখনও আমার খেয়াল হয়নি। এই ব্যান্ডেজ বাঁধা মুখ, মাথা আর কখনো ছবিতে দেখানো যাবে না, এ আমি ভাবিনি। দেখালেও তা অরিন্দম গুহ ঠাকুরতার ছবির নায়িকা হিসেবে নয়। খেয়াল হলো, খেয়াল হলে তখনই হয়তো আত্মহত্যা করে বসতাম। পুলিশ যখন আমাকে জেরা করতে এলো তখন সত্যি কথা বলতেই হলো। হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। কেন ঝগড়া হয়েছিল? না, আমি একটু রাত করে বাড়ি ফিরেছিলাম। কেন রাত হয়েছিল? না, আমি ফিল্মে নামার সুযোগ পেয়েছিলাম বলে পার্টিতে গিয়েছিলাম। ঝগড়ার সময় কি স্বামী আপনাকে আঘাত করেন? হ্যাঁ, আমরা দুজনেই দুজনকে আঘাত করি। আপনার কি ওর বিরুদ্ধে অভিযোগ আছে? ডায়েরি করতে চান? না, ব্যাপারটা আচমকাই হয়ে গিয়েছে। কিন্তু আপনি গুরুতর আহত হয়েছেন। না, আমার তো তেমন মনে হয় না। আমরা ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। উনি যা বলেছেন এবং করেছেন তাতে প্রায় উন্মাদ বলেই মনে হয়। তাই আপনি যদি অভিযোগ করেন তাহলে আদালত সহজেই ডিভোর্সের অনুমতি দেবে। জবাবে আমি কিছুই বলিনি। কেন বলিনি জানি না। আমি ডিভোর্স চাই। তবু বলতে পারিনি স্বামী পাগল এবং ও আমাকে খুন করতে চেয়েছিল। যাকে আমি বিন্দুমাত্র ভালোবাসি না, তাকে কেন বাঁচাতে গেলাম তা আজও বুঝে উঠতে পারিনি। সেন সাহেব টিটাগড়ে খবর দিয়েছিলেন। বাবা এবং মা ছুটে এসেছিলেন সঙ্গে সঙ্গে। আমি জানি না কি করে ওরাও বুঝে গিয়েছিলেন সেন সাহেব আমার হিতৈষী। সেন সাহেব পুলিশের কাছে দেয়া জবানবন্দির কথা জেনেছিলেন। বাবা যখন জোর করছিলেন খুন করার চেষ্টার অভিযোগ আনতে, তখন সেন সাহেব শান্ত গলায় বলেছিলেন, আপনার মেয়ে যখন চাইছে না, তখন আর প্রসঙ্গ তুলে কি লাভ? বাবা বলেছিলেন, কিন্তু আর কতদিন এভাবে চলবে? ও তো মারা পড়তে পারত। মা বলেছিলেন, তোকে আর ওখানে যেতে হবে না, তুই টিটাগড়ে যাবি। সেন সাহেব বললেন, তাছাড়া আর কোনো উপায় নেই, ওর রেস্ট দরকার। আমি মাথা নাড়লাম, কিন্তু টিটাগড় থেকে আমি শুটিং করব কি করে? মা বললেন, কিসের শুটিং? আমি আমার সিনেমায় নামার কাহিনী সংক্ষেপে বললাম। বাবা বললেন, সিনেমায় নামবি? শুনেছি লাইনটা খুব খারাপ। মা বললেন, থামো তো, পাগলের সঙ্গে থাকার চেয়ে অনেক ভালো। তুই আগে ভালো হয়ে নে, তারপর চিন্তা করা যাবে কোথায় থাকবি। যেদিন আমার মুখের ব্যান্ডেজ খোলা হলো সেদিন আমি উত্তরটা পেয়ে গেলাম। কপালে সেলাইয়ের দাগ স্পষ্ট, গালে লাল লাল দাগ। আমার স্বামীর সোহাগ চিহ্ন মাখা এই মুখ কখনোই নায়িকা হতে পারবে না। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমাকে নিতে এসেছিলেন মা। বললেন, কাঁদিস না, ঠিক হয়ে যাবে। কক্ষনো না, এই দাগ কোনো দিন মিলিয়ে যাবে না। চিৎকার করে উঠলাম। আজ মনে হলো কেন লোকটাকে খুনি বললাম না, কেন সত্যি কথা বলে ওকে রাস্তায় নামিয়ে দিলাম না। এখনো কি আমি পারি না ওর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে? সেন সাহেব এসেছিলেন। বললেন, আপসেট হয়েও না, দরকার হলে প্লাস্টিক সার্জারির সাহায্য নেওয়া যেতে পারে, একটু সময় দাও। আমরা টিটাগড়ে চলে এসেছিলাম। সেন সাহেব গাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। বসতে চাইছিলেন না। মা জোর করতে চা খেয়ে গেলেন। আমি বিছানায় শুয়ে পড়েছিলাম। এটা আমার বাল্যকালের বিছানা। সেন সাহেব গম্ভীর হয়ে বসেছিলেন। একা হতেই আমি আবার কাঁদলাম। উনি জিজ্ঞাসা করলেন, কি হলো? আমার কি হবে? হঠাৎ এই প্রশ্ন। আপনি আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? উনি চুপচাপ মাথা নেড়ে না বললেন। আমি বিড়বিড় করলাম, আপনাকে আমি বিশ্বাস করি। সেন সাহেব বললেন, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। আমি আর কোনোদিন সুযোগ পাবো না, না? যদি দাগ সমস্যা হয় তাহলে সার্জারির সাহায্য নিলেই ঠিক হয়ে যাবে। আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি। হঠাৎ মনে এলো কথাটা। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার উচিত ছিল, তাই না?
সেন সাহেব বললেন, তুমি যা করেছ ভালো বুঝেই করেছ। কয়েকদিনের মধ্যে আমার শরীর সুস্থ হয়ে গেল। মেয়েদের প্রাণ কই মাছের মতো, কথা শুনে এসেছি এতকাল, দেখলাম তাই। নইলে এত তাড়াতাড়ি সুস্থ হবার জোর কোত্থেকে পায়। আয়নার সামনে দাঁড়াতে ভালো লাগে না আর। দাগগুলো চোখে ছুরি মারে যেন। লালচে ভাবটা কমেছে, কিন্তু কবে যে মেলাবে কে জানে। বাবা ডাক্তারবাবুর কথা মতো মলম এনে দিয়েছেন, তাই লাগাচ্ছি। আর এই সময় কাগজে খবর ছাপা হলো, অরিন্দম গুহ ঠাকুরতার পরের ছবির মহরত হয়ে গিয়েছে। নায়িকা চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী অমুক। এই মহিলাকেই সেদিন ক্লাবে দেখেছিলাম রোলের জন্য ন্যাকামি করতে। খবরটা পড়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। মনে হলো আমার শেষ হয়ে গেল সব। সেই সঙ্গে অভিমান এলো। অরিন্দমবাবু তো একবারও আমায় দেখতে এলেন না। আমার চেহারা নিজের চোখে না দেখে উনি বাতিল করে দিলেন। আমি জানি আমাকে দেখলে ও ছাড়া অন্য উপায় থাকতো না, তবু। সেন সাহেব মাঝে একদিন এসেছিলেন। এ বাড়িতে ফোন নেই যে যোগাযোগ হবে। কলকাতা থেকে টিটাগড়ে রোজ আসা যে সম্ভব নয় তা আমি জানি, কিন্তু আমি চাইছিলাম উনি অন্তত একদিন অন্তর আসুন। কারণ সেন সাহেব ছাড়া আমার যে মাথা তুলে দাঁড়াবার কোনো অবলম্বন নেই, সেটা আমি বুঝতে পারছিলাম। এখন পর্যন্ত ভদ্রলোক আমার সঙ্গে কোনো রকম তরল ব্যবহার করেননি। আমার শরীরের দিকে লোভী চোখে তাকাননি। মানুষটা সন্ন্যাসী কিনা জানি না, কিন্তু আমাকে মেয়ে মানুষ হিসেবে ব্যবহার করতে চাননি এখন পর্যন্ত। আর এই কারণে ওর উপর আমার আস্থা বেড়ে যাচ্ছিল। না, আমি সেন সাহেবের প্রেমে পড়িনি। আমাদের বয়সের পার্থক্য নিয়ে আমি ভাবিনি। কার ওপর নির্ভর করা মানে প্রেম আসা নয়, এটা আমি এতদিনে বুঝে গিয়েছি। এই নির্ভর করার ব্যাখ্যা অন্য মানুষ তার মতো করে ব্যাখ্যা করতে পারে। সেন সাহেব বললে আমি সব কিছু করতে পারি। বন্ধুর জন্য বন্ধু যা যা করতে পারে সব। এত বড় একটা মানুষকে বন্ধু বললে জানি মা পর্যন্ত অবাক হয়ে যাবে, কিন্তু আমি নাচার। বাড়ি থেকে বের হলাম অনেক দিন পরে। ভেবেছিলাম সবাই আমাকে দেখবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। পাড়ার একটা দোকান থেকে সেন সাহেবকে ফোন করলাম। অপারেটর বলল উনি কলকাতার বাইরে গিয়েছেন। শুনে খুব কষ্ট হলো। যে কোনোদিন পুলিশ আসবে আর আমাকে ধরে যাবজ্জীবন জেলে ঢুকিয়ে রাখবে, কারণ আমি আমার বউকে খুন করেছি। এই কথাটা আমি পাড়ার অনেকের কাছে শুনেছি। সেদিন একটা ছেলে তো বলেই দিল, দাদা পালিয়ে যান, নইলে মারা পড়বেন। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, প্রত্যেক মানুষকে যখন মরতেই হয়, তখন আমিও চিরদিন বাঁচব না। পুলিশ যদি আমাকে যাবজ্জীবন জেলে ঢুকিয়ে রাখে, তাহলে ক্ষতি নেই, কারণ ওরা নিশ্চয়ই খেতে দেবে। আমি সোজা থানায় চলে গিয়েছিলাম। আপনি দারোগা বাবু? ঘরে ঢুকে জিজ্ঞাসা করেছিলাম। ভদ্রলোক আমার দিকে তাকালেন। তখনই খেয়াল হলো আমি খাটো প্যান্টের উপর শার্ট পরে চলে এসেছি। কিন্তু আমি কেয়ার করলাম না। কি চাই? লোকটা চিঁচি করে বলল। সবাই বলছে আমি আমার বউকে খুন করেছি, আমাকে জেলে ঢুকিয়ে দিন। খুন? বউকে? কোথায় থাকো? ডোভার লেনের হাউজিংয়ে। কখন খুন করেছ? দিন 5 হলো। বডি কোথায়? জানি না, খুন করে বেরিয়ে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। লোকটা উঠে দাঁড়িয়েছিল। নাম কি? নাম বললাম। শুনে হাসি ফুটল। তাহলে তুমিই সেই লোক? কেন খুন করেছ? বউ শ্রীদেবী হতে গিয়েছিল, আমি শ্রীদেবীকে বিয়ে করব। তাই ভাবলাম বউকে একটু আদর করি। তারপর কি সব হয়ে গেল মনে নেই। ঠিক আছে, এখন বাড়ি যাও। তোমার বউয়ের বডি পেলে অ্যারেস্ট করব। আমি মাথা নেড়ে চলে এসেছিলাম। যাক, একটা সমস্যা মিটল। এই 5 দিন আমি বলতে গেলে কিছুই খাইনি। আমার কাছে টাকা পয়সা নেই, সব বউ রাখে। শেষ পর্যন্ত আলমারি ভাঙলাম, 150 টাকা পাওয়া গেল। পেট ভরে চিকেন রোল খেলাম আর 250 দই। আহ, কি আরাম! আগামীকাল মাইনের দিন, অনেক টাকা হাতে পাবো। বউ না থাকায় বেশ মজা হবে। খেয়ে দেয়ে পানের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। আকাশে একটা পাখি উড়ছে, অনেক উঁচুতে। কোন পাখি? মনে হলো ওটা আমার বউ। মানুষ মরে গেলে তো আকাশে চলে যায়,
বউও নিশ্চয়ই সেখানে গিয়েছে, গিয়ে উড়ে উড়ে আমাকে দেখছে। বউ নেই বলে দায়িত্ব কমে গেছে অনেক। শ্রীদেবীকে বিয়ে করতেই হবে। আমি ভাত রাঁধতে পারি না। ডিমের ঝোল আর ভাত যদি শ্রীদেবী রেঁধে দেয়, তাহলে পুরো মাইনেটা ওর হাতে দিয়ে দেব। কিন্তু বিয়ে করতে হলে আমাকে বোম্বে যেতে হবে। উহ, কত কাজ! বাবু, তাকালাম। একটা শিরিঙ্গে লোক দাঁড়িয়ে আছে। লোকটা নিশ্চয়ই খায়নি অনেকদিন। পকেট থেকে 10টা টাকার নোট বের করে ওকে দিলাম। ও আমাকে নমস্কার করলো। আপনি তো ওই হাউজিংয়ে থাকেন, তাই না বাবু? হ্যাঁ, তাতে তোমার কাজ কি? আমার বউয়ের জন্য একটা কাজ খুঁজছি। 3টে বাচ্চা, ভালো করে খেতে দিতে পারি না। আমি ঠিকই কাজ করি, যা পাই তাতে চলে না। ওই 4 নম্বর বস্তিতে থাকি। ঘর ভাড়া বাকি আছে। এতদিন বউটাকে কাজে পাঠাইনি। এখন কাজ না করলে বাচ্চারা মরে যাবে। আছে বাবু, ওর জন্য একটা কাজ। কাঁদো কাঁদো গলায় বলল লোকটা। কি কাজ করবে? ঘরের কাজ, রান্না, বাসন মাজা। ডিমের ঝোল আর ভাত রাঁধতে পারবে? এ কি বলছেন বাবু, এত সামান্য? ওর হাত খুব ভালো। তাহলে পাঠিয়ে দিও। আপনি ভগবান! আপনার বাসাটা কোথায় বাবু? অতএব ওকে নিয়ে এলাম। শ্রীদেবীকে যতদিন পাওয়া যাচ্ছে না ততদিন ওর বউ রেঁধে দিক। সব দেখে শুনে লোকটা জিজ্ঞাসা করলো, আর কেউ নেই? না, নেই। ও, তবে তো মুশকিল। কেন? মুশকিল কেন? লোকে তো গল্প বানাবে। কোন লোকে? আমি রেগে গেলাম। ইয়ে মানে, কত মাইনে দেবেন? কত চাও? আগে 500। ইয়ার কি? 500? 500 টাকা দিয়ে লোক রেখেছি শুনলে বউ খেপে যাবে। 300। তার বেশি দেব না, কিন্তু মনে রাখো, বাজার করতে হবে, রান্না করতে হবে। আমি কোনো কাজ করতে পারবো না, স্পষ্ট বলে দিচ্ছি। লোকটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে চলে গেল। পরদিন অফিসে গেলাম। সবাই আমাকে দেখে ফিস ফিস করছে। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ পাত্তা দিল না। মাইনে নিলাম সই করে। তারপর অফিস থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। উহ, এত টাকা 1 মাসে খরচ করতে হবে! বউয়ের অনেক শখ ছিল, সেগুলো আর পূর্ণ করতে পারলাম না। কি করে যে ওকে খুন করে ফেললাম! হঠাৎ বউয়ের জন্য মন খারাপ হতে লাগলো। বিছানায় শুয়ে কাঁদলাম কিছুক্ষণ। আমাদের বিয়ের সময়কার ছবিটা বের করে ওকে দেখলাম। কি মিষ্টি মুখ! চুমু খেলাম ছবিতে। আর আজ খুব ইচ্ছে করছিল ওকে আদর করতে। আমি মনে মনে বউকে আদর করতে লাগলাম। আর তখনই বেল বাজলো। আওয়াজটা যেন আমার কানেই ঢুকছিল না। আমার হাতে বউয়ের মুখ, চোখ দুটো কি ভালো! বেল বাজছে এত জোরে যে আমি চিৎকার করে গালাগাল দিলাম। শেষ পর্যন্ত উঠতেই হলো। দরজা খুলে দেখলাম কালকের লোকটা দাঁড়িয়ে, পেছনে ঘোমটা টানা একটা স্ত্রীলোক। আমাকে দেখে নমস্কার করলো লোকটা। এনেছি। কি? আমি বিরক্ত মুখে জিজ্ঞাসা করলাম। আগে ওই যে কাল কথা হলো 300 টাকা মাইনে দেবেন আমার পরিবারকে। ও, ভেতরে এসো। ওরা এলো। লোকটি বলল, ভগবানের মতো মানুষ হলোই বাবু। না চাইতেই আমাকে 10টা টাকা দিয়েছেন। সব দেখে শুনে যাও। ওই হলো রান্নাঘর। নিজের মনে করে কাজ করবে। আপনার যা দরকার ওকে বলবেন বাবু, সব করবে। কখন আসতে হবে? যা ইচ্ছে, আমার খাবার পেলেই হলো। ঠিক আছে, সকাল 6টায় দুধ নিয়ে চলে আসবে। বাবুকে খাইয়ে 10টা নাগাদ চলে যেও। আবার বিকেলবেলায় এসে রান্না করে দিও। ঠিক আছে বাবু? যা ইচ্ছে। আমি শোয়ার ঘরে চলে গেলাম। লোকটা দরজা পর্যন্ত চলে এলো। তাহলেও থাকলো, আমি যাই। আমি মাথা নাড়লাম। লোকটা চলে গেল। দরজা বন্ধ হবার শব্দ হলো। আমি আবার চোখ বন্ধ করে বউকে ভাবছিলাম। এই সময় গলা শুনলাম। কিছুই তো নাই, কি রান্না হবে? যা খুশি, চোখ বন্ধ করেই বললাম। তাহলে টাকা দেন, দোকানে যাই। আমি ওকে বললাম, ওই ড্রয়ারে টাকা আছে, নিয়ে যাও। ঘোমটা মাথায় সে এগিয়ে এসে টাকা নিয়ে চলে গেল। আমার মনে হলো মেয়েটা গাট্টা গোট্টা, কিন্তু খাটো।
আমি আর কিছুতেই আগের মতো বউকে কল্পনা করতে পারছিলাম না। আমার বউ লম্বা, ছিপছিপে, নায়িকারা যেমন হয়। পাশের ঘরে চলে এলাম, ক্যাসেট চালিয়ে দিলাম প্লেয়ারে। ঝড় উঠল। আহ, কি আরাম! খানিক বাদে মেয়েটা ফিরে এলো। আমি দরজা খুলে দিলাম। ও রান্নাঘরে চলে গেল। গানের সঙ্গে গলা মেলাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। খুন করার পর এই কদিন টেপ বাজাইনি। হঠাৎ নাচতে ইচ্ছে করছিল। সঙ্গে সঙ্গে নাচ শুরু করলাম। আমার পরনে এখন খাটো প্যান্ট থাকায় নাচতে সুবিধে হচ্ছিল। শাম্মী কাপুরের নাচ নকল করতে করতে আমিও শাম্মী হয়ে গেলাম। হঠাৎ হাসির আওয়াজ কানে এলো। নাচ থামিয়ে দেখলাম মেয়েটা চায়ের কাপ আর তেলে ভাজা রাখছে। চমৎকার! খাবার রেখে একটু সরে গেল মেয়েটা, মাথায় ঘোমটা। আমি তেলে ভাজা তুলে মুখে দিলাম। ঠান্ডা, খেতে খারাপ না। জিজ্ঞাসা করলাম, তুমি নাচ জানো? সে মাথা নাড়ল। ঘোমটাটা যেন না বলল। গান? তাও জানো না? তুস! কিন্তু তোমার মুখ কিরকম, ঘোমটা দিয়েছ কেন? উনি বলেছে ঘোমটা দিতে। তাহলে কেটে পড়ো। পেতনির সঙ্গে কথা বলতে পারবো না। মেয়েটা ঘোমটা সরালো। কালো মুখ, নাক থ্যাবড়া, অনেকটা মালা সিনহার মতো দেখতে। মাথায় চুল কিরকম জটা পড়া। কতদিন শ্যাম্পু করনি? সাবান মাখনি? ওসব কোথায় পাবো? আমি সোজা বাথরুমে চলে গেলাম। শ্যাম্পুর শিশি সাবান দেখিয়ে বললাম, কাল সকালে এসে নিজেকে পরিষ্কার করবে। শাড়ি থেকে গন্ধ বের হচ্ছে। এই ম্যাক্সিটা পরবে। ভদ্রলোক হয়ে থাকতে হবে। ঠিক আছে। রাতে খেলাম ডিমের ঝোল আর ভাত। মেয়েটা রান্না করে ভালো। আমাকে খাইয়ে নিজেরটা নিয়ে সে চলে গেল। দুদিনের মধ্যে মেয়েটা, ওর নাম আদর, ও বাড়ির সব বুঝে নিল। ইতিমধ্যে সে চুলে শ্যাম্পু দিয়েছে, গায়ে সাবান ঘষেছে। বউয়ের ম্যাক্সি পরে থাকে যখন বাইরে বের হতে না হয়। চেহারায় পাল্টে গিয়েছে। ইচ্ছে মতো ড্রয়ার থেকে টাকা বের করে দোকানে যায়। দারুণ সব রান্না হচ্ছে। কদিন থেকে রাতে ঘুম হচ্ছে না আমার। ঘুম না হলে মাথা গরম হয়ে যায়, চোখ লাল। তখন খুব রাগ হয়। আজ পাড়ার ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে। ওরা আমাকে আওয়াজ দিচ্ছিল। আমি খাটো প্যান্ট পরে বেরিয়েছিলাম। ওরা বলল ওই বয়সে আমি যেন বাড়ির বাইরে না যাই। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছিল। হঠাৎ একজন বলল, আপনার লজ্জা করে না? বউকে মেরে ভাগিয়ে দিয়েছেন, তার বদলে একটা ঝি নিয়ে আছেন। মেরে হাড় ভেঙে দেয়া দরকার। আমি সঙ্গে সঙ্গে ঘুষি চালিয়েছিলাম। ওরাও মারল। এই সময় কয়েকজন এগিয়ে এসে ওদের থামালো। আমি চেঁচিয়ে বলেছিলাম, বাড়ির মধ্যে যা ইচ্ছে তা করব, তাতে কার বাবার কি? আমাদের যখন এইসব হচ্ছিল তখন শিরিঙ্গে লোকটা হাজির। সেই আমাকে টেনে সরিয়ে নিল। একলা হতে লোকটা বলল, কেন এদের পাত্তা দিচ্ছেন? আপনি ঠিকই বলেছেন, কিন্তু এরা বুঝবে না। তোমার গা থেকে কিসের গন্ধ বের হচ্ছে? আমি নাক টানলাম। হে হে, লোকটা হাসলো। কাল বউ 10 টাকা দিয়েছিল, আজ সকালে একটু সেবা করে নিলাম। আপনি বিলিতি খেয়েছেন কখনো? বিলিতি? 60টা টাকা দিন, রাম নিয়ে আসি, অমৃত মনে হবে। খেলে কি হয়? যা স্বপ্ন ইচ্ছে করলেই দেখতে পাবেন। তোফা লাগবে। ওকে বাড়িতে নিয়ে এলাম। লোকটা টাকা নিল। বলল, বউকে বলবেন না, শুনলে রেগে যাবে। তবে হ্যাঁ, এইসব জিনিস কখনো একা খেতে হয় না। আমি রাত্রে বউ চলে গেলে আসবো, তখন দুজনে মিলে খাবো। ও টাকা নিয়ে চলে গেল। এই সময় ওর বউ ছিল না। দুপুরের রান্না শেষ করে চলে গিয়েছিল। আমার খুব গরম লাগছিল। আমি স্নান করলাম। একেবারে নগ্ন হয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়লাম। তবুও ঘুম আসছে না। হঠাৎ খেয়াল হলো, ওরা বলল বউকে মেরে ভাগিয়ে দিয়েছি। কিন্তু বউ তো মরে গেছে। এরা কোনো খবরই রাখে না। বেল বাজলো। আমি খাটো প্যান্ট পরলাম। আদর এসেছে। সোজা টেবিলের উপর একটা কাগজে মোটা জিনিস রেখে বলল, ওকে আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ। বলল অমৃত আসবে। খবরদার দেবেন না, ওই করে সব শেষ করেছে। আপনি মদ খান? না। তাহলে টাকা দিলেন কেন? ও বলল অমৃত। কে কি বলছে শুনতে হবে? আচ্ছা, মুশকিল তো। ও রাতে আসবে খেতে।
আসবে না। তাহলে কি হবে? ও জিনিস একা খাওয়া যাবে না। ও তাই বলেছে? তাহলে খাবেন না? ইস! পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেব নাকি? আমি এগিয়ে গিয়ে বোতলটা তুলে কাগজের মোড়ক খুললাম। আপনি সত্যি সত্যি খাবেন? আলবৎ। ঠিক আছে, আপনি ঘরে বসুন, আমি সব দিচ্ছি। আমি শান্ত ছেলের মতো খাটে চলে এলাম। কি স্বপ্ন দেখব খাওয়ার পর? অনেক ভেবেও কুল পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ঠিক করলাম বউকেই দেখব। একটা ট্রের ওপর বোতল, গ্লাস, জল আর ওমলেট নিয়ে এলো আদর। সামনে রেখে বলল, বেশি খাবেন না। আমি বোতলটাকে দেখলাম। সিনেমায় দেখেছি অনেককে খেতে। আমি বোতলটা তুলে জিজ্ঞাসা করলাম, তুমি খাবে না? পাগল? আমি পাগল? মেরে মুখ ভেঙে দেব। চিৎকার করলাম। আমি আপনাকে পাগল বলেছি? এইমাত্র বললে, আবার মিথ্যে কথা বলছো? আমি আপনাকে বলিনি, নিজেকে বলেছি। আমি চোখ বন্ধ করলাম। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছিল। রাগ হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। হঠাৎ আদর বলল, আচ্ছা অল্প একটু দিন। সঙ্গে সঙ্গে রাগ চলে গেল। হেসে ফেললাম। গুড। ওকে মদ ঢেলে জল মিশিয়ে দিলাম। তারপর নিজের গ্লাসে চুমুক মারলাম। কি বিশ্রী স্বাদ! গলা জ্বলল। মনে হচ্ছিল আগুনের বল পেটে গড়িয়ে পড়ল। কান ঝাঁঝা করে উঠল। কিন্তু তারপরেই ভালো লাগলো। জিজ্ঞাসা করলাম, কই, খাচ্ছ না? সে অনেকটা খেয়ে নিল। নিয়ে গ্লাসটা দেখালো। তার মানে তুমি আগেও খেয়েছো? 2-3 দিন। ও জোর করেছিল তাই। আজ আমি জোর করেছি তাই, বলে হাসলাম। একটু ওমলেট খেলাম। ডিম ডিম গন্ধ লাগলো। কি আশ্চর্য! এক গ্লাস খাওয়ার পর দ্বিতীয় গ্লাস ঢাললাম। বউ মরে গেছে, কিন্তু ওরা ওই কথা বলল কেন? পৃথিবীতে কেউ কোনো কথা না জেনেই বকবক করে। আমার হাতে ক্ষমতা থাকলে আমি পৃথিবীর সব মানুষকে সপ্তাহে একদিন নার্সিংহোমে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দিতাম। আমার বউ মরে গিয়েছে। মরে গেলে পেত্নী হয়। পেত্নী হয়ে আকাশে ওড়ে। এখন চিলের মতো মনে হয়। চিল না বাজ পাখি? আমি জিজ্ঞাসা করলাম, এই, চিল না বাজ পাখি? ও হাসল। শালিক। দূর, শালিক কেন হবে? শালিক একটা ফালতু পাখি, তোমার মতো। বলে ওর দিকে তাকালাম। কিরকম ঝাপসা লাগলো সব। আলোর রং কি হলদে? ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম। বউ! বউ আমার সামনে বসে আছে। ওই একই রকম ভঙ্গি। ভূত প্রেত নাকি নানান রকম ছদ্মবেশ ধরতে পারে। আমার সামনে সেই রকম ছদ্মবেশ ধরে বসে আছে বউ। আমি মুখটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু ভঙ্গি দেখে বুঝতে পারছি। আমি খুব ভয়ে ভয়ে ডাকলাম, বউ, ও বউ। উত্তর এলো, হুম। বউ, তুমি আমার উপর রাগ করেছ? হুম। আমি তোমাকে খুব ভালোবাসি বউ। দেখলাম বউ চট করে গ্লাসটা মুখে ঢেলে দিল। দেখে আমার কষ্ট হলো। বউ মদ খাচ্ছে কেন? মদ তো লোকে দুঃখ পেলে খায়। কিসের দুঃখ বউয়ের? আমি তার হাত ধরতেই বউ কাছে চলে এলো। আমি ফিসফিস করে বললাম, আই লাভ ইউ। বউ বেড়ালের মতো বলল, হুম। এরকম শব্দ আমার রক্ত চেনে। আমি বউকে জড়িয়ে ধরে চুমু খেলাম। গালে গাল ঘষলাম। সেই সব করতে করতে মনে হলো, পেত্নীরা ছদ্মবেশ ধরলেও তাদের হাড়গোড় পুরোপুরি আড়াল করতে পারে না। মরার আগে বউয়ের শরীর এত শক্ত কাটকাট ছিল না। সম্পূর্ণ তৃপ্ত হবার পর আমার চোখে ঘুম এসে গেল। পোস্ট কার্ডটা আমার হাতেই পড়েছিল। ঠিকানাটা ঠিকঠাক লেখা নেই। বাবা এই অঞ্চলে পরিচিত বলে পিয়ন বাড়িতে দিয়ে গেল। দেবার সময় হেসেছিল। হাসছেন কেন? ছিঁড়ে ফেলুন দিদি, ঠিকানা ভুল থাকায় চোখ বুলিয়েছিলাম। বদমাইশি করার জন্য লেখা। চিঠির তলায় নাম দেয়নি যখন, তখন বোঝাই যাচ্ছে। পিয়ন বলে গেল। আমি চিঠি পড়লাম। আপনি আমাকে চিনবেন না। আপনার জামাই উন্মাদ, এ কথা এখন সবাই জানে। কিন্তু সে প্রকাশ্যে তার বাসায় একটি খারাপ স্ত্রী লোককে নিয়ে বাস করছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিন। ইতি আপনার হিতাকাঙ্ক্ষী। প্রথমে আমার মাথায় কিছুই ঢুকছিল না। ও যে পাগল তা নিয়ে কোনো দ্বিমত নেই। ও শ্রীদেবী থেকে লতার স্বপ্ন দেখে।
তাদের বিয়ে করতে চায়, এটাও সেই পাগলামির অঙ্গ। কিন্তু খারাপ স্ত্রীলোক নিয়ে বাস করবে, এটা ভাবা যায় না। যদি নাও হয় তাহলে পিয়ন সেটা জেনেই গেল। যদিও পিয়ন বলেছে বদমাইশি করার জন্য কেউ লিখেছে, তবুও ও নিশ্চয়ই গল্প করবে। চিঠির কথা বাবা মাকে বললাম না, মনে হলো সেটা আমারই অসম্মান। কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার কি যাওয়া উচিত? পরক্ষণেই মনে হলো ওর জন্য আমার কোনো অনুভূতি থাকার কথা নয়। আমি ওর অস্তিত্ব এখন জীবন থেকে মুছে ফেলেছি। ওকে পাগল বলে প্রমাণ করা অথবা পুলিশে ধরিয়ে না দেওয়া, এসবই আমি অনুকম্পা দেখিয়েছি। এই কদিনে ওর কথা একবারও আমার মনে আসেনি, বরং আমার জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য একটা জ্বালা ওকে কেন্দ্র করে পাক খাচ্ছে। অতএব ও যা ইচ্ছে করুক, আমার কি। 1 তারিখে বাবা বলতে এসেছিল যাতে আমি সেন সাহেবকে বলে ওর মাইনে আটকে দেই। যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন আমার খরচ চালাবার টাকা দিতেও বাধ্য। আমি রাজি হইনি, কারণ ওর টাকা নিতে আমার ঘেন্না লাগছিল। বাবা আমাকে বোকা ভেবেছেন, হয়তো তাই। তবে পৃথিবীর কিছু কিছু মানুষ এমনই বোকামি করে মাঝে মাঝে শান্তিতে থাকে। আমিও ছিলাম। তাহলে একটা বেনামি পোস্টকার্ড আমাকে বিচলিত করছে কেন? সেন সাহেব এলেন সন্ধ্যের পর। গাড়ি খারাপ বলে ট্রেনে এসেছেন। আসতে বেশ কষ্ট হয়েছে ওর। প্রথমে মা বাবা এসে কথা বলেন। ওদের জানার বিষয়গুলো একই। উকিল ডিভোর্সের কাগজপত্র তৈরি করেছে কিনা, অফিস থেকে আমি কিরকম সাহায্য পেতে পারি, ও পাগল বলে প্রমাণিত হলে ওর জায়গায় আমি চাকরিটা পেতে পারি কিনা, ইত্যাদি। লক্ষ্য করেছি এসব প্রসঙ্গ শেষ হয়ে গেলে মা চা আনছি বলে চলে যায়, আর বাবার অন্য কোথাও কাজের কথা মনে পড়ে যায়। আজ একা হওয়া মাত্র সেন সাহেব বললেন, কাল বিকেলে তোমায় একবার কলকাতায় যেতে হবে। আমি ডাক্তার সেনের সঙ্গে কথা বলেছি। ডাক্তার সেন অপারেশন করে মানুষের শরীর ঠিক করে দেন। ওর সময় পাওয়া খুব মুশকিল। বললাম, কি রকম খরচ হবে? সেটা পরে ভাবা যাবে, আমি তোমাকে শিয়ালদা স্টেশন থেকে নিয়ে যাব। স্টেশন থেকে বেরিয়েই আমার গাড়ি দেখতে পাবে। 4:30টার মধ্যে পৌঁছে যেও। ভালো লাগে না, আমি ক্লান্ত গলায় বললাম। তোমার কিছুই হয়নি, এত আপসেট হচ্ছ কেন? আমার যে কিছুই হবে না। সেন সাহেব জিভ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন, মুখে কিচ্ছু বললেন না। আমি পোস্ট কার্ডটা বের করে ওকে দিলাম। উনি পড়লেন। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কি এতে বিচলিত? ঠিক বুঝতে পারছি না। বেশ তো, গিয়ে দেখা যেতে পারে। যদি দেখি সত্যি, তাহলে তোমার বাপ মা যা চাইছেন সেটা পেতে আরো সহজ হবে। কিন্তু শোনো, ও স্বাভাবিক মানুষ নয়, নিজেই জানে না নিজে কি করবে। অতএব ওর এইসব কাজ দেখে আপসেট হবার কোনো কারণ নেই। তোমার কথায় মনে হচ্ছে তুমি ওকে এখনো ভালোবাসো, তাই তো? না, আমি ওকে ভালোবাসি না। তুমি ঠিক বলছো? হ্যাঁ, ঠিক। ওর জন্য আমার শুধু মায়া ছিল। আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না। এ প্রেম ভালোবাসা নয়, স্নেহ নয়। ওর অসহায় চেহারাটা এতদিন ধরে দেখে দেখে কিরকম একটা অনুভূতি আমার মধ্যে তৈরি হয়ে গেছে, যার ঠিকঠাক নাম আমি জানি না। ওর জন্য আমার কোনো টান নেই। এই চিঠিটা না আসা পর্যন্ত ওর কথা একবারও মনে আসেনি। আমি যদি জানতে পারি কেউ ওকে আগলে রাখছে, ভালোভাবে সামাল দিচ্ছে, তাহলে আমার আর এক ফোঁটাও ভাবনা থাকতো না। কি যে করি! আমি ঠোঁট কামড়ালাম। ঠিক আছে, কাল স্টেশনে দেখা হলে আমি তোমাকে ওর সম্পর্কে লেটেস্ট খবর দিব। যদি কোনো মহিলা ওর জীবনে এসে থাকে তাহলে সে হয়তো ওকে ভালোভাবে রাখছে, এমনও তো হতে পারে। আমি যা পারিনি, অন্য কেউ তা পারবে কিভাবে? সেন সাহেব হাসলেন। তার মানে তোমার মনে হেরে যাওয়ার ভয় আছে? মোটেই নয়। আজ উঠি, ওই কথা থাকলো। আপনাকে একটা কথা বলবো। বলো। আমাকে একটা কাজ দেবেন? নিশ্চয়ই, তুমি অভিনয় করবে, সেটাই তো তোমার কাজ। একটু অপেক্ষা করো। সেন সাহেব চলে যাওয়ার পর কিরকম একটা ভালো লাগা তৈরি হলো। এতক্ষণ যে পাথরটা বুকে চেপে বসেছিল তা যেন সরে গেছে। মানুষটা আমার ভালো চায়, এতে কোনো সন্দেহ নেই। না হলে কলকাতা থেকে এত দূরে আসতো না। ওর কোনো প্রয়োজন নেই আমার ব্যাপারে মাথা ঘামানোর। ওর যে জীবন, তাতে সুন্দরী মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে খুব বেশি চেষ্টা করতে হয় না।
তা আমি ক্লাবে গিয়ে দেখেছি। তা সত্ত্বেও উনি আমার খবর নিতে কষ্ট করেন। হঠাৎই বাইরে চলে যেতে হয়েছিল বলে ক্ষমা চেয়েছেন। কিসে আমার ভালো হয় সেই চিন্তা করছেন। এই যে প্লাস্টিক সার্জারি হবে, এর খরচের কথাও আমাকে ভাবতে দিচ্ছেন না। বাবার হয়তো কিছু টাকা রয়েছে, কিন্তু আমি তো নিঃস্ব। অপারেশন করাতে হলে বাবাকেই বলা উচিত। বাবা সেটা বহন করতে পারলে হবে, নইলে হবে না। কিন্তু উনি বাবাকে বলতে নিষেধ করেছেন। এই ব্যাপারটা আমাকে অস্বস্তিতে ফেলেছে। তাছাড়া যে মানুষ আমার জন্য এত করছে, তার জন্য আমি কিছুই করব না? শুধুই ২ হাত ভরে নিয়ে যাব? এ তো হয় না। ঠিক ৪টের সময় স্টেশন থেকে বেরিয়েই সেন সাহেবের গাড়িটাকে দেখতে পেলাম। দেখে কি ভালো লাগলো! দরজা খুলে দিতেই উঠে বসলাম। সেন সাহেব জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে? সব। আজ ট্রেনে ২ জন মেয়ে জিজ্ঞাসা করেছে মুখে কি হয়েছিল। ধীরে ধীরে আর কেউ জিজ্ঞাসা করবে না। আমি আজ চাইনিজ খেয়ে বাড়ি ফিরব। যথা আজ্ঞা। আমি আজ থেকে আর আপনি বলবো না। সেন সাহেব একটুও অবাক হলেন না, আমার দিকে তাকালেন না পর্যন্ত। গাড়ি চালাতে চালাতে বললেন, যা তোমার মর্জি। বাবা মা শুনলে অবাক হবে, কিন্তু ওদের সামনে তুমিও বলবো না, আপনিও না। চমৎকার। আমি খুব বোকা বোকা কথা বলছি না? আমি তো বেশ চালাক নই যে বুঝতে পারবো। হুম। শোনো, তোমার কাগজপত্র তৈরি। আমি উকিলকে বলেছি অপেক্ষা করতে, এখনই কেস ফাইল না করতে। যদি তুমি ডিভোর্স চাও তাহলে সেটা অন্যভাবেও করা যেতে পারে। ওকে পাগল প্রমাণ করতে অসুবিধা হবে না। নার্সিং হোমের কাগজপত্র রয়েছে, ডাক্তার সাক্ষী দেবে। তবে এটা সময় সাপেক্ষ। কিন্তু ও যদি তোমার সঙ্গে জয়েন্টলি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে, মিউচুয়াল ব্যাপার যদি হয়, তাহলে সময় কম লাগবে। তাই উকিলকে বলেছি। ও রাজি হবে কেন? আমি বাধা দিলাম। মানুষের মন, রাজি হতেও পারে। তুমি কি ওর কোনো খবর পেয়েছো? অসাড়ে বুঝি বলে ফেললাম। হ্যাঁ। আমি প্রশ্ন না করে তাকালাম, চুপচাপ। সেন সাহেব বললেন, সকালবেলা গিয়েছিলাম। দেখে মনে হলো নার্সিংহোমে যাওয়ার সময় হয়ে গিয়েছে। খাটো প্যান্ট খালি গায়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হৈ হৈ করতে লাগলো। এমনকি গালে চুমুও খেলো। আমাকে ভয় পাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু সেই বোধটাও তার নেই। তারপর ও বলল, তোমাকে নাকি খুন করেছে। পুলিশ আসবে ওকে জেলে নিয়ে যেতে। তবে ওর দুঃখ নেই, কারণ তুমি পেত্নী হয়ে ওর কাছে ফিরে এসেছো। আমি পেত্নী হয়ে? হাঁ হয়ে গেলাম। ওর তাই বিশ্বাস। চিৎকার করে বউ বউ বলে ডাকলো। দেখলাম একটা মধ্যবয়সী মহিলা ঘোমটা মাথায় দিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। ও বলল, ওই আমার বউ, পেত্নী হয়ে এসেছে। খুব ভালো ডিম রাঁধে। আর যা যা গুণের কথা বলল তা তোমাকে বলা যাবে না। দেখলাম বাড়ির চেহারা প্রায় বস্তির মতো হয়ে গেছে এর মধ্যে। আর সেই মহিলার হাতে এখন সম্পূর্ণ কর্তৃত্ব। ছি! শব্দটি অজান্তে ছিটকে বের হলো আমার মুখ থেকে। ওর মনে কিন্তু অপরাধবোধ নেই। মহিলাটিকে মেড সার্ভেন্ট, আসে যায়। ও নিশ্চয়ই আমার জামা কাপড় পরছে। তোমার জামা কাপড় আমি চিনি না, তবে শাড়িটা ভালোই ছিল। এখন আমার কি করা উচিত? তোমার কি মনে হয়? দেখো, দুটো পথই আছে। একটা হলো তুমি সোজা ওখানে ফিরে গিয়ে মহিলাকে ঘাড় ধরে বের করে দিয়ে ওর সঙ্গে থাকতে পারো। ২, এই ঘটনাকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারো। না, তৃতীয় পথ আছে। আমি ওর বিরুদ্ধে ডায়েরি করব। ও একটি বাজে মেয়ের সঙ্গে বাস করছে। ডায়েরি করতে বাধা নেই, কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না যদি ও কন্টেস্ট করে। বাড়িতে কাজের লোক কাজ করতে আসে। তোমার কাছে কোনো প্রমাণ নেই যে ওর চরিত্র খারাপ বলবে। আমি চোখ বন্ধ করে মাথা হেলিয়ে দিলাম। মাথার ভেতর অজস্র পিঁপড়ে দাঁত বসাচ্ছে। আমি সহ্য করতে চেষ্টা করছিলাম। যে লোকটা কল্পনা বিলাসী ছিল, চলচ্চিত্রের নির্বাচিত সুন্দরী নায়িকার সঙ্গে নিজেকে জড়িয়ে নানান কল্পনা করে আনন্দ পেত, তার রুচি এবং চরিত্র কি করে এমন নিম্নগামী হয়? শ্রীদেবী বা রেখার কথা ভেবে যে আনন্দ পেত, সে কি করে একটি
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অনেকেই একা এর ৩য় পর্ব। উপন্যাসটির শেষ পর্বও আমরা খুব শীঘ্রই আপলোড করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।